আপনি থাকেন ঢুকতে পারবো না তো সাইড থেকে ভাই ভাই আপনি শেষ করেন ভাই 30 সেকেন্ড কিন্তু দুষ্কৃতিকারী তাকে বাঁচতে দিল না। এই কঠিন বিপদ পোশাকের হাত তাদের সিনার উপর তুমি বলিয়ে দাও। আল্লাহ তুমি যে গুনাহ মাফ পছন্দ করো আল্লাহ কেউ নিশ্চয় যারা ইমানদার সবাইকে তুমি মাফ করো আল্লাহ এই পরিবারের উপর তুমি রহমত করো ইয়া মাওলানা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমি এই কয়টা মিনিট মন ভরে তানজিম সম্পর্কে তার মায়ের মুখ থেকে কিছু কথা শুনেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত ছিল সে। সবারই সৌভাগ্য হয় না দেশের জন্য জীবন দেওয়ার। সে সেনাবাহিনীতে জেনে শুনেই গিয়েছে যে এটা জীবন মৃত্যুর খেলা এবং সেটা দেশ রক্ষার খেলা। এটা জেনেই সে সেখানে গিয়েছে। আলহামদুলিল্লাহ তার মা বাবাকে এইরকম একটা সন্তান দিয়ে আল্লাহ ধন্য করেছেন। আমরা এখানে আসি নাই উনাদেরকে গর্বিত করতে, আমরা এসেছি নিজেরা গর্বিত হতে। এরকম বাপের কপালে চুমু দেওয়া এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার এবং আমরা মনে করি যে এটা আমাদের নাগরিক জাতীয় দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো। আমি সম্মান দেখানোর জায়গা থেকে এখানে এসেছিলাম। আমরাও তাদের পাশে যতটুকু পারি ইনশাল্লাহ থাকবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং ভবিষ্যতে এরকম আরও সাহসী, আরও মেধাবী, আরও দেশপ্রেমিক বেশি বেশি করে নাগরিক এই দেশে আল্লাহ পয়দা করে দিন। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। উনি বলেছিলেন যে দেশে কোনো আউটফিটের আপসার্জ হবে কিনা। এই যে উনার ঘটনার 1 মাস আগে এরা বেল পেয়ে রিলিজ হয়েছে জেল থেকে, আগে জেলে ছিল ডাকাত দল হিসাবে এবং এরপরে তো তারা একটা বিশাল দুর্ঘটনা ঘটায় ফেললো। এরকম আরও অনেকেই জেল থেকে বেল পেয়েছেন। সরকারকে এগুলো দেখতে হবে। যদি এইরকম কোনো বিষয় থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এখানে দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নাই। এই ব্যাপারে সরকার এবং জনগণের সিমেন্টেড ঐক্য লাগবে। দেশ আমাদের সবার, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। দেশ 18 কোটি মানুষের। সুতরাং 18 কোটি মানুষের স্বার্থে যা করা দরকার সবই করতে হবে। আমি শুধু এটা বলবো যে আমরা 2টি রোডম্যাপ চেয়েছি একটা সংস্কারের জন্য। সেই রোডম্যাপে নির্দিষ্ট হতে হবে যে কী কী বিষয়ে সংস্কার হবে এবং কতদিনের ভিতরে সংস্কার হবে।
এই সংস্কারের রোডম্যাপটা যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীটা দেরি না করেই দিতে হবে নির্বাচনী রোডম্যাপ। কিন্তু প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টাও ব্যর্থ হবে। আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, আর আমরা চাচ্ছি এখন একটা সফল এবং একটা ক্রেডিবল নির্বাচন। তো সেই দিক থেকে আমরা দুটা রোডম্যাপের দাবি জানাচ্ছি। এই নির্দিষ্ট সময়টা বলা কঠিন, আর সংস্কারের ব্যাপারেও সময়টা আমরা ইনশাল্লাহ বেশি দেরি হবে না। আপনারা জানেন প্রধান উপদেষ্টা তিনি আমেরিকায় গিয়ে বলেছেন যে এই আন্দোলন ছিল একেবারেই পরিকল্পিত। আমি ওনার বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করব না। যদি আমার মূল্যায়ন আপনি জানতে চান, উনারটা বাদ দিয়ে, উনি ওনার জায়গায় আছেন, আমি আমার নিজস্ব মূল্যায়নটা শুধু বলবো। সবার প্রতি আমার রেসপেক্ট আছে। আমি মনে করি যে আমার চাইতে সবাই আমল ভালো, আমি মনে করি আমার চাইতে সবাই জ্ঞানী। এই রেসপেক্টটা আমি আমার অন্তরে রাখি সবার প্রতি। কাজে ওনার কোনো বক্তব্যের ব্যাপারে আমি মন্তব্য করব না। আমার জানা মতো এই আন্দোলন ছিল ছাত্রদের একটা রাইট ইস্যুর ব্যাপার, অধিকারের ব্যাপার। সেই অধিকারটা অন্য কিছু না। চাকরিতে তারা একটা ভালো কোটার অবস্থান চেয়েছিল, নিজেদের জন্য কোটা ফ্রি একটা অবস্থান চেয়েছিল, এবং অন্য কোনো পয়েন্ট এখানে ছিল না। পয়েন্ট একটাই ছিল যে তারা কোটার সংস্কার চেয়েছিল, কোটা বাতিল নয়। তারা বারবার বলেছে যে যেটা যৌক্তিক এটা থাকবে, কিন্তু অযৌক্তিক থাকবে কেন? আমাদেরকে বঞ্চিত করা হবে কেন? মেধার অবমূল্যায়ন হবে কেন? মেধার স্বীকৃতি দিতে হবে। এই জন্যে তারা এই আন্দোলন করেছিল। একটা পর্যায়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কিছু দায়িত্বহীন আচরণ এবং কথাবার্তা তাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। এদের বয়স কম, ইমোশন বেশি, তারা এই বিষয়টাকে খুবই সিরিয়াসলি নেয়। এবং এটাকে দমন করার জন্য যে রাস্তাটা, যে পথটা, যে পন্থাটা অবলম্বন করা হয়েছিল, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত এবং সভ্য কোনো পন্থা না। ফলে একটার পর একটা মোমেন্টাম পেয়েছে আন্দোলন। একটা পর্যায়ে গিয়ে যখন তারা আবার সেই মানলেনি, 7% চলে আসলেন 56 থেকে, যে না এত থাকবে না, 7% থাকবে। তো সেইটা মানলেনই যখন, তা পানি গুলা করে করলেন কেন? কেন এদেরকে অনডেট করলেন? এরা তো আপনাদেরই সন্তান, এদেশেরই মানুষ। তারা সম্মানিত হলে আপনারাই সম্মানিত হতেন। তারা মেধা নিয়ে সার্ভিস দিলে দেশ উন্নত হতো। কিন্তু হলো, তাতে অনেক কিছু বিপত্তি ঘটে গেল। এরপরে প্রধানমন্ত্রী তাদের সাথে কথাই বলবেন না, কিছু কথা এমন বললেন যেটা তাদের সেন্টিমেন্টে আঘাত দিয়েছে। এরপরে তিনি বললেন যে এখন দরজা খোলা। যখন ইনি দরজা খুলেছেন তখন তারা আবার বন্ধ করে দিয়েছে। ততক্ষণে মানুষ মারা গেছে, ভায়োলেন্স হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপরে হামলা হয়েছে। এই সব কিছুর পরে তারা তখন বেঁকে গিয়ে 9 দফা একটা কর্মসূচি তারা দিয়ে বসলো। যদি আপনি বলেন এটা পরিকল্পিত, তাহলে আপনি বলতে পারেন, আর না হয় বলবেন যে এটা আসলে ইনসিডেন্টাল একটা ঘটনা। আপনারা এগুলা খুব ভালো করেই বুঝেন। 3-4টা ঘটনা যেগুলো হয়েছে পরপর মিলাইয়া দেখেন। এরপরে আমাদের প্রধানমন্ত্রী যিনি দেশ থেকে চলে গিয়েছেন, অনেকে বলে পালিয়ে গেছেন। আমি একজন রাজনীতিবিদের জন্য এই শব্দটা ব্যবহার করতে আমার নিজেরই লজ্জা হয়, এই জন্য আমি এটা করি না। পালিয়ে যাওয়া কোনো ভালো জিনিস না। তাই আমি বলি যে উনি চলে গেছেন। তো উনি চলে যাওয়ার পরে আবার মাঝে মধ্যে শুনি লিক হয়ে এইটা ওইটা কিছু আসে, টেলিফোনিক কনভারসেশন আসে। আমার মনে হয় যে তিনি এখান থেকে সরে গিয়েছেন, নিশ্চয়ই তিনি উপলব্ধি করেছেন যে দেশের মানুষ তাকে ভালোবাসছে না। যেহেতু দেশের মানুষ তাকে ভালোবাসে না, একজন রাজনীতিবিদ তার জোর করে এই মানুষের কাছে আবার নিজেকে প্লেস করা, এটা কোনো বুদ্ধিমতির কাজ হবে, এটা আমি মনে করি না। তিনি গিয়েছেন, জাতিমুক্ত হয়েছে, জাতিকে শান্তিতে থাকতে দিন। এখন কথা হলো যে তিনি যদি পারপিট্রেটর হন, অপরাধী হন, কোনো অপরাধ কমিট করে থাকেন, যদি কমন রেসপন্সিবিলিটি তার উপরে আসে, তাহলে তাকে কি বিচারের আওতায় আনতে হবে? অবশ্যই আনতে হবে। সেটা তিনি হন আর আমি হই, যেই হোক, যিনি পারপিট্রেশন করবেন, অপরাধ সংগঠন করবেন, তাকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। আমাদের দল নীতিগতভাবে আমরা এটা ঘোষণা করেছি যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না, আইন আমরা হাতে তুলে নেব না। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ যাদের ব্যাপারে আছে বিভিন্ন অপরাধের, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, এটা আমাদের স্পষ্ট কথা। অতএব কে ষড়যন্ত্র করছেন না করছেন এটা বড় কথা না। জাতি কিন্তু এখন খুবই ঐক্যবদ্ধ এবং মজবুত হাতে ঐক্যবদ্ধ। গোটা যুব সমাজের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা গণহত্যা করেছেন। নৈতিক দিক থেকে তারা পরাজিত হয়েছেন এবং এখন তাদেরই মূল্যায়ন করতে হবে যে তারা রাজনীতি করার কোনো অধিকার রাখেন কি না।